অথরাইজ করছে। হ্যাঁ, ডিফাইন করতেছি হচ্ছে স্যার। তাহলে দেখো ক্যাটেগরিক্যাল সিলোজিজম আমরা বলছি, ক্যাটেগরিক্যাল সিলোজিজম হচ্ছে এক ধরনের অবরোহ যুক্তি যেখানে কি দুটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত হয়। এই দুটি আশ্রয় বাক্য এবার সিদ্ধান্ত আসছে কি, therefore some soldiers are not heroes। তোমাদের বই আছে দেখো, some soldiers are not heroes। এটি হচ্ছে একটা ক্যাটেগরিক্যাল সিলোজিজম। এখন আমরা জানবো যে কিভাবে এই ক্যাটেগরিক্যাল সিলোজিজম, এটার গঠন প্রকৃতিটা কেমন। এই যে আমরা এই আর্গুমেন্টটা লিখতে শিখবো, কিভাবে এই আর্গুমেন্টটা তৈরি করতে হয়। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম ক্যাটেগরিক্যাল সিলোজিজম, অর্থাৎ আদর্শ আকারের একটা সহানুমান এটা। তো এখানে বলছে এটা এক ধরনের অবরোহ যুক্তি এবং এক্ষেত্রে দুটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত আসবে। এই কথাটা মানে মনে রাখবা, একটা অবরোহ যুক্তি এবং যে অবরোহ যুক্তিতে শুধুমাত্র দুটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত হবে, তিনটি আশ্রয় বাক্য থেকে কিন্তু হবে না, একটি আশ্রয় বাক্য থেকে কিন্তু হবে না, দুটি আশ্রয় বাক্যই লাগবে এবং তাদের মধ্যে একটি নির্দিষ্ট অর্ডার মেনটেন করতে হবে, একটা শৃঙ্খলা বজায় রাখতে হবে যে এই এই সিরিয়ালে থাকবে এই আশ্রয় বাক্যগুলো। সেটা কি দেখো, a categorical syllogism is a deductive argument consisting of three categorical proposition। অর্থাৎ একটি ক্যাটেগরিক্যাল সিলোজিজম এক ধরনের অবরোহ যুক্তি যা গঠিত হয় শুধুমাত্র তিনটি নিরপেক্ষ বচন দিয়ে, তিনটি আদর্শ আকারের নিরপেক্ষ বচন দিয়ে। তিনটি নিরপেক্ষ বচন কি, এটি একটি নিরপেক্ষ বচন অর্থাৎ ক্যাটেগরিক্যাল প্রপোজিশন, ই বচন, এটাকে আমরা বলছি ই বচন, দেখো নো দিয়ে শুরু। আচ্ছা, এটাও একটি ক্যাটেগরিক্যাল প্রপোজিশন, এটা সাম সোলজার্স আর কাওয়ার্ডস, এটা দেখো আই বচন। আচ্ছা, তিনটি বচন আরেকটা কোথায়, এটা সিদ্ধান্ত, এটাও একটা বচন। এটা সাম সোলজার্স আর নট হিরোজ, এটা দেখো ও বচন। তাহলে আমাদের কথা অনুযায়ী কাজের মিল আছে যে ক্যাটেগরিক্যাল সিলোজিজম হচ্ছে এক ধরনের অবরোহ যুক্তি যেটি শুধুমাত্র তিনটি বচন দিয়ে, তিনটি আদর্শ আকারের নিরপেক্ষ বচন দিয়ে গঠিত হবে। আচ্ছা, সেই আদর্শ আকার নিরপেক্ষ বচনগুলো কি হবে, that together contain exactly three terms। আচ্ছা, এখন আমরা নতুন একটা পেলাম যে এই তিনটি বচনের মধ্যে তিনটি পদ থাকবে। দেখো এর মধ্যে তিনটি পদই আছে। পদ কোনগুলোকে বলি আমরা, সাবজেক্ট টার্ম, প্রেডিকেট টার্ম। তাহলে দুইটা টার্ম আমরা জানি, সাবজেক্ট, উদ্দেশ্য, বিধেয় পদ। তাহলে তিনটি পদ কি, আরেকটি পদের নাম কিন্তু আমরা এখন জানি না। এখানে দেখো সাবজেক্ট টার্ম হচ্ছে এটা হিরোজ, প্রেডিকেট হচ্ছে কাওয়ার্ড। এই এখানে আবার একটা কাওয়ার্ড আছে, তাহলে এটা একই সেম জিনিস। এখানে হিরোজ আছে, এখানে হিরোজ আছে, এখানে কাওয়ার্ড আছে, এখানে। তাহলে দুইটা টার্ম আমরা পাইলাম। আরেকটা টার্ম দেখো এখানে আছে, যেটা আমরা এই যে এখানে দেখতেছি, এই সোলজার, এই আরেকটা পদ আছে। এখন এই পদগুলোর নাম কি সেটা আমরা জানবো। এখানে বলছে, আমি আরেকটু ডেফিনিশনটা আরেকবার বলি, যে ক্যাটেগরিক্যাল স্ট্যান্ডার্ড ফর্ম অফ ক্যাটেগরিক্যাল সিলোজিজম হচ্ছে এক ধরনের অবরোহ যুক্তি, যে অবরোহ যুক্তি গঠিত হবে কেবলমাত্র তিনটি আদর্শ আকারের ক্যাটেগরিক্যাল প্রপোজিশন দ্বারা। এই তিনটি এবং এই তিনটি প্রপোজিশনের মধ্যে তিনটি পদ থাকবে, জাস্ট এক্স্যাক্টলি টু অফ দ্য কনস্টিটিউয়েন্ট প্রপোজিশন, ইচ অফ হুইচ অকার। আচ্ছা, তিনটি পদ থাকবে এবং তিনটি পদ দুইবার করে থাকবে, এটা কিন্তু শর্ত। তাহলে আবার সময় এক কথায়, হ্যাঁ স্যার, প্রথম নো হিরোর জায়গাতে নো শোল্ডার লিখলে কি সমস্যা হইতো? সেটা তাহলে তুমি সেভাবে মেনটেন করে লিখবা, সেটা আপাতত সমস্যা আছে, সেটা আমি পরে বলছি। তুমি যদি ওইটা জাস্ট এই আর্গুমেন্টে লেখা যখন শিখবা, তখন তুমি তোমার ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারবা, তুমি কিভাবে কোনটা কোন জায়গায় রাখবে। আমি আরেকটু অগ্রসর হই, তারপর তোমার প্রশ্নের অ্যান্সার তুমি এমনি পেয়ে যাবে। আচ্ছা দেখো, তাহলে নো হিরোজ আর কাওয়ার্ড, আমি কি ডেফিনিশনটা বলতেছিলাম, সরি, যে ক্যাটেগরিক্যাল সিলোজিজম হচ্ছে এক ধরনের অবরোহ যুক্তি, যে অবরোহ যুক্তি এক্স্যাক্টলি তিনটি বচন দ্বারা গঠিত এবং সেই তিনটি বচন হচ্ছে আদর্শ আকারের নিরপেক্ষ বচন। সেই তিনটি বচনের মধ্যে এক্স্যাক্টলি তিনটি টার্ম থাকবে। এই তিনটি টার্ম
দুইবার করে থাকবে। দেখো হিরোজ একবার আছে, দুইবারের বেশি কিন্তু নাই। কাওয়ার্ড এখানে একবার, এখানে দুইবার, এর বেশি কিন্তু নাই। সোলজার এখানে একবার, এখানে তাহলে মোট 3টি পদ দুইবার করে আছে। এই কথাটাই বলতে হবে যে ক্যাটেগরিক্যাল সিলোজিজম হচ্ছে এক ধরনের অপযুক্তি যে যা গঠিত হয় এক্স্যাক্টলি 3টি আদর্শ আকারের স্ট্যান্ডার্ড ফর্ম অফ ক্যাটেগরিক্যাল প্রপোজিশন। আদর্শ আকারে নিরপেক্ষ বচন দিয়ে গঠিত হয়। আর 3টি আদর্শ আকারে নিরপেক্ষ বচন দিয়ে গঠিত হয়। এই 3টি বচনের মধ্যে 3টি পদ থাকবে, ঠিক এক্স্যাক্টলি 3 টার্মস থাকবে, এবং সেই 3টি পদ দুইবার করে ব্যবহৃত হবে। তাই হচ্ছে। এইবার আসো এই 3টি পদ কি কি পদ, এদের নাম কি এবং কিভাবে আমরা বুঝবো এই পদগুলো আর এই বচনগুলোর যে একটা নির্দিষ্ট অর্ডার মেনটেন করবে সেই অর্ডারটা কি। এর পরের প্যারাটা দেখো, প্যারাগ্রাফের পরের সেকেন্ড, ক্যাটেগরিক্যাল সিলোজিজম ইজ সেড টু বি ইন স্ট্যান্ডার্ড ফর্ম। এই সিলোজিজমটাকে আমরা স্ট্যান্ডার্ড ফর্মের বলতে পারবো, এটা আদর্শ আকারের বলতে পারবো তখনই যখন কি from which its premises and conclusion are all standard form categorical proposition. এই সিলোজিজমটাকে আমরা স্ট্যান্ডার্ড ফর্ম বলবো যদি এর এই প্রেমিস গুলো এবং কনক্লুশন সবই যদি স্ট্যান্ডার্ড ফর্ম ক্যাটেগরিক্যাল প্রপোজিশন দিয়ে গঠিত হয়। আর স্ট্যান্ডার্ড ফর্ম ক্যাটেগরিক্যাল প্রপোজিশন কাকে বলে সেটা আমরা জানি যে 4টি বৈশিষ্ট্য মেনটেন করে যদি কোনো বচন গঠিত হয়। 4টি বৈশিষ্ট্য, যে 4টি বৈশিষ্ট্য কি? প্রথমে থাকবে কোয়ান্টিফায়ার। তোমরা ওই যে সেই প্রপোজিশন নিয়ে যখন আমরা আলোচনা করছিলাম, কোয়ান্টিফায়ার প্লাস সাবজেক্ট টার্ম প্লাস কপুলা প্লাস প্রেডিকেট টার্ম, এই 4টি বৈশিষ্ট্য নিয়ে যখন কোনো বচন গঠিত হবে সেই বচনকে আমরা বলবো স্ট্যান্ডার্ড ফর্ম, স্ট্যান্ডার্ড ফর্ম অফ ক্যাটেগরিক্যাল প্রপোজিশন। তাহলে কোয়ান্টিফায়ার কি? অল নো সাম, এটা হচ্ছে কোয়ান্টিফায়ার। অল নো সাম, এটা হচ্ছে কোয়ান্টিফায়ার। অর্থাৎ বচনের আগে এই 3টির যে কোনো একটি থাকতেই হবে। আছে আমাদের এখানে নো দিয়ে আছে। আচ্ছা, তারপরে সাবজেক্ট টার্ম থাকতে হবে, আছে এখানে হিরো সাবজেক্ট টার্ম, পপুলা বিভাগ আছে এখানে, আর প্রেডিকেট টার্ম কাওয়ার্ড আছে। তাহলে এটা একটি স্ট্যান্ডার্ড ফর্ম ক্যাটেগরিক্যাল কি প্রপোজিশন। আচ্ছা, আর এরপরে দেখো আমরা আর কি বলছি যে আর থাকতে হবে কি, এই 3টি বচনই কিন্তু এই স্ট্যান্ডার্ড ফর্ম ক্যাটেগরি প্রপোজিশন। তাহলে এই এখানে এই কি আছে, কোয়ান্টিফায়ার আছে, এখানে কোয়ান্টিফায়ার আছে, সাবজেক্ট টার্ম কপুলা প্রেডিকেট টার্ম। সুতরাং 3টি বচনই স্ট্যান্ডার্ড ফর্মের। তাহলে স্ট্যান্ডার্ড ফর্মের বচন দিয়ে যখন এই যুক্তিটি গঠিত হবে তখনই তাকে বলা হবে স্ট্যান্ডার্ড ফর্ম ক্যাটেগরিক্যাল সিলোজিজম। আর অন্য শর্তগুলো তো বলছি যে 3টি মাত্র স্ট্যান্ডার্ড ফর্মের ক্যাটেগরিক্যাল বচন দিয়ে গঠিত হবে, 3টি বচনের মধ্যে 3টি পদ দুইবার করে ব্যবহৃত হবে। আচ্ছা, এই ক্যাটেগরিক্যাল সিলোজিজম ইজ সেড টু বি ইন স্ট্যান্ডার্ড ফর্ম when its premises and conclusion are all standard form categorical proposition and are arranged in a specified standard order। এবং তারা যখন এই 3টি বচন যখন একটি মানে নির্দিষ্ট একটি স্ট্যান্ডার্ড অর্ডার মেনটেন করবে, সেই অর্ডার কি সেটা আমরা বলছি একটু পরে। টু স্পেসিফাই দ্যাট অর্ডার it will be useful to explain the logician's special names for the terms and premises of the categorical syllogism। সেই স্ট্যান্ডার্ড স্পেসিফাইড অর্ডারটা কি সেটা আমরা এখন বলবো। সেটা হচ্ছে দেখো আমরা তার আগে বলি যে এই 3টি টার্মের কথা বলছি, এই 3টি টার্মকে আমরা কি কি নাম দেব, কি কি নাম দেওয়া হয়েছে সেই 3টি টার্মের। তোমাদের সেকশন 1 এ এখানে দেখো, সেকশন এ মেজর মাইনর এন্ড মিডল টার্ম, মেজর মাইনর এন্ড মিডল টার্ম। ওকে, তাহলে মেজর টার্ম কাকে বলে ভালো করে খেয়াল করো। যুক্তি একটি আদর্শ আকার সহানুমানের সিদ্ধান্ত, প্রথমে সিদ্ধান্তের দিকে তাকাবে, সিদ্ধান্ত বচন যেটি আছে সেটির দিকে তাকাও। স্ট্যান্ডার্ড ফর্ম ক্যাটেগরিক্যাল সিলোজিজমের সিদ্ধান্তের বিধেয় পদ যেটি, সিদ্ধান্তের বিধেয় পদ যেটি, সেটাকে বলা হয়
মেজর টার্ম, মেজর টার্ম বা প্রধান পদ, প্রধান পদ। আর যুক্তির সিলোজিজমের সহানুমানের যে সিদ্ধান্তের যেটি উদ্দেশ্য পদ সেটাকে বলা হয় মাইনর টার্ম বা অপ্রধান পদ। আচ্ছা, আর এই সমগ্র যুক্তির মধ্যে এই তিনটি বচনের মধ্যে প্রধান পদ অর্থাৎ মেজর টার্ম এবং মাইনর টার্মকে বাদ দিলে যে টার্মটি থাকে, অর্থাৎ যে টার্মটি আশ্রয় বাক্য দুটির মধ্যে আছে কিন্তু সিদ্ধান্তে নাই, সেটিকে বলা হয় মিডল টার্ম বা হেতু পদ বা মধ্য পদ। সেটি কোনটি? এই কাওয়ার্ড। কাওয়ার্ড এই ক্লাসটি এই পদটি কিন্তু সিদ্ধান্তের মধ্যে নাই কিন্তু আশ্রয় বাক্য দুটির মধ্যেই আছে, আশ্রয় বাক্য দুটিতেই থাকবে সে, কিন্তু সিদ্ধান্ত থাকবে না, সেটা হচ্ছে মিডল টার্ম। মিডল টার্ম বা মধ্যপদ। হ্যাঁ, তাহলে এই তিনটা কনসেপ্ট আগে ক্লিয়ার করো। আমরা মেজর টার্ম কাকে বলবো, মাইনর টার্ম কাকে বলবো, আর মিডল টার্ম কাকে বলবো। একটি সহানুমানের সিদ্ধান্তের বিধেয় পদ হচ্ছে মেজর টার্ম, সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হচ্ছে মাইনর টার্ম, আর যে টার্মটি যুক্তির বা ওই সহানুমানের সিদ্ধান্ত বা বচনের মধ্যে নেই কিন্তু আশ্রয় বাক্য দুটির মধ্যে আছে সেটিকে বলা হয় মিডল টার্ম বা মধ্যপদ। এক্ষেত্রে কাওয়ার্ড মিডল টার্ম। এইটা দেখো, তাহলে এইটুকু বুঝতে পারছো কিনা? এইটুকু বুঝতে পারলে আমি নেক্সট ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে এখন আমি যে বলছিলাম যে সংজ্ঞায় বলছিলাম যে এই আদর্শ আকারের সহানুমান তখনই বলবো যখন সে তিনটি আদর্শ আকারের বচন দিয়ে গঠিত হবে এবং এই তিনটি বচনের মধ্যে তিনটি পদ দুইবার করে ব্যবহৃত হবে। সে তিনটি পদ কি কি আমরা জানি, এবং এই তিনটি বচন একটি নির্দিষ্ট অর্ডারের স্পেসিফাইড অর্ডারে সজ্জিত থাকবে। সেই অর্ডারটা এখন বলবো আমি। সেই অর্ডারটা হচ্ছে সবার প্রথমে থাকবে প্রধান আশ্রয় বাক্য, সবার প্রথমে থাকবে প্রধান আশ্রয় বাক্য, মাইনর প্রেমিস, সরি মেজর প্রেমিস। তাহলে সবার প্রথমে থাকবে মেজর প্রেমিস, মেজর প্রেমিস, মেজর প্রেমিস থাকবে সবার প্রথমে। তারপরে থাকবে মাইনর প্রেমিস, মাইনর প্রেমিস। হ্যাঁ, আর সবার শেষে থাকবে সিদ্ধান্ত, কনক্লুশন। এই অর্ডারটা মেনটেন করতে হবে। আচ্ছা, মেজর প্রেমিস কাকে বলবো আমরা? যে প্রেমিসে মেজর টার্ম অবস্থান করবে। সিদ্ধান্তে তো সিদ্ধান্তের বিধেয় পদকে মেজর টার্ম বলি আমরা, তাহলে সিদ্ধান্তে একবার থাকলো, এবার প্রেমিস গুলোর মধ্যে আর একবার সে থাকবে। প্রথম প্রেমিসের মধ্যে তাকে থাকতে হবে, সেটা হচ্ছে মেজর প্রেমিস। যে প্রেমিসে মেজর টার্ম অবস্থান করবে, অর্থাৎ এখানে হিরোজ, সেই হিরোজ দেখো এই হিরোজ মেজর টার্ম সে প্রথম আশ্রয় বাক্যের মধ্যে আছে হিরোজ, তাহলে এটাকে বলবো আমরা মেজর প্রেমিস। আর যে প্রেমিসের মধ্যে মাইনর টার্ম অবস্থান করবে সেটাকে বলবো আমরা মাইনর প্রেমিস। যেমন এখানে সোলজার, সোলজার হচ্ছে মাইনর টার্ম, সুতরাং সেকেন্ড প্রেমিসে আছে, এটা হচ্ছে মাইনর প্রেমিস। এই আর সবার শেষে থাকবে সিদ্ধান্ত। তাহলে এই সবগুলো কথা একসাথে মিলে তোমার ক্যাটেগরিক্যাল সিলোজিজমের ডেফিনেশন বা বৈশিষ্ট্য যাই বলো সেটা হচ্ছে এই। তাহলে আবার আমরা একবার এটা শুনি যে ক্যাটেগরিক্যাল সিলোজিজম বা সহানুমান অবরোহ যুক্তি, যে অবরোহ যুক্তিতে যুক্তি ঠিক বা কেবলমাত্র তিনটি বচন দিয়ে গঠিত হয়। এই তিনটি বচনের মধ্যে তিনটি পদ দুইবার করে ব্যবহৃত হয়। আচ্ছা, এখন এই সহানুমানকে আদর্শ আকার বলবো কখন, স্ট্যান্ডার্ড ফর্মের কখন বলবো? যখন এই সহানুমান যে তিনটি বচন দিয়ে গঠিত এই তিনটি বচনই স্ট্যান্ডার্ড ফর্মের বচন হয়ে থাকে। স্ট্যান্ডার্ড ফর্মের বচন হলেই সেটি আদর্শ আকারের হবে। এবং শুধু স্ট্যান্ডার্ড ফর্মের হলে হবে না, যে এই তিনটি বচন একটি নির্দিষ্ট অর্ডারে
সাজানো থাকবে। সেই নির্দিষ্ট অর্ডারটা কি? প্রথমে থাকবে প্রধান আশ্রয় বাক্য, তারপরে থাকবে অপ্রধান আশ্রয় বাক্য বা মাইনর প্রেমিস, সবার শেষে থাকবে সিদ্ধান্ত। এইটা যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো স্ট্যান্ডার্ড ফর্ম অফ ক্যাটেগরিক্যাল সিলোজিজম। সেটাকে তখন আমরা বলবো স্ট্যান্ডার্ড ফর্ম অফ ক্যাটেগরিক্যাল সিলোজিজম। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম ক্যাটেগরিক্যাল সিলোজিজমের বৈশিষ্ট্য। তাহলে এখানে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম মেজর টার্ম কাকে বলে, মেজর টার্ম, মাইনর টার্ম আর মিডল টার্ম। তাহলে মেজর টার্ম কি? আমরা বলছিলাম যে এই সিলোজিজমের মধ্যে 3টি বচন দিয়ে গঠিত হবে, 3টি বচনের মধ্যে 3টি পদ থাকে 2বার করে। 3টি পদের নাম আমরা জেনে গেছি, মেজর টার্ম প্রধান পদ, মাইনর টার্ম অপ্রধান পদ, মিডল টার্ম মধ্য পদ। মেজর টার্ম হচ্ছে ওই যুক্তির একটি আদর্শাকার সহানুমানের সিদ্ধান্তের বিধেয় পদকে মেজর টার্ম বলে, একটি আদর্শাকার নিরপেক্ষ সহানুমানের সিদ্ধান্তের উদ্দেশ্য পদকে মাইনর টার্ম বলে, আর একটি আদর্শাকার নিরপেক্ষ সহানুমানে যে পদটি সিদ্ধান্তের মধ্যে অবস্থান করে না কিন্তু আশ্রয় বাক্য দুটির মধ্যে অবস্থান করে তাকে বলা হয় মিডল টার্ম বা মধ্যপদ। এই মধ্যপদের কাজটা কি জানো? এই মধ্যপদের কাজ হচ্ছে একটা ব্রিজ তৈরি করা, এই এলাকার সাথে এই এলাকার একটা কানেকশন তৈরি করে দেওয়া, একটা ব্রিজ। হ্যাঁ, ব্রিজ, এই ব্রিজ দিয়ে এর সাথে কানেক্ট হবে, সেতু বন্ধন তৈরি করা। এই যে হেতুপদ বলে, ঘটকালি করা, পাত্রপক্ষ পাত্রীপক্ষের মধ্যে ঘটকালি করে তাদের মধ্যে একটা সম্বন্ধ তৈরি করা। এখানে সেই কাওয়ার্ড ক্লাসটা, এই শ্রেণীটা হচ্ছে মধ্যপদ। সে কি করছে? এই হিরো ক্লাসের সাথে সোলজার ক্লাসের একটা সেতু বন্ধন তৈরি করছে। কিভাবে করছে দেখো, নো হিরোজ আর কাওয়ার্ড বলছে যে কোন হিরো এই কাওয়ার্ড ক্লাসের অন্তর্ভুক্ত নয়। পরের প্রেমিসে বলা হচ্ছে কিছু সোলজার এই কাওয়ার্ড ক্লাসের অন্তর্ভুক্ত। এখানে বলছে কিন্তু যে এই হিরো যদি কেউ সাজতে চাও তাহলে তাকে কাওয়ার্ড হলে চলবে না, সে কাওয়ার্ড ক্লাসের অন্তর্ভুক্ত হবে না। আর এখানে বলছে কিছু সোলজার আছে কাওয়ার্ড ক্লাসের অন্তর্ভুক্ত, তাহলে আবার কাওয়ার্ড হলে সে হিরো হবে না। তাহলে এর থেকে আমরা নিশ্চিত বলতে পারি যে সোলজার হিরো হতে পারে। এই সেতু বন্ধনটা কে করছে? এই কাওয়ার্ড, এই মধ্যপদ এই হিরো আর সোলজারের মধ্যে যোগসূত্র তৈরি করছে। প্রথমে বলা হয়েছিল যে হিরো যদি হতে হয় কাওয়ার্ড হলে চলবে না, কাওয়ার্ড ক্লাসে তাদের অন্তর্ভুক্ত নেই, কাওয়ার্ড থেকে সম্পূর্ণ আলাদা। আর পরের আশ্রয় বাক্যে বলছে কিছু সোলজার যেহেতু কাওয়ার্ড ক্লাস অন্তর্ভুক্ত, তাহলে এই কিছু সোলজার হিরো নয়, এটা নিশ্চিত, সেটা অনিবার্যভাবে এখানে আসছে। এই কথাটাই, এই সিস্টেমটা এটা কিভাবে আসে সেটাই আমরা প্রমাণ করব যে এই যুক্তিটাকে ভ্যালিড নাকি ইনভ্যালিড কিভাবে হয়, সেটা আমরা আরেকটা ক্লাসে আলোচনা করব। এখানে আপাতত আমরা এই সহানুমান গঠন কিভাবে হয় সেটার দিকে যাব। তো সহানুমান কাকে বলে, তার বৈশিষ্ট্য কি, সেখানে কি কি থাকে, সেই জিনিসটা আমরা দেখলাম। যে সহানুমানে কেবলমাত্র 3টি বচন আর 3 বচন নির্দিষ্ট অর্ডারে সাজানো থাকে। প্রথমে থাকে প্রধান আশ্রয় বাক্য, তারপর থাকে অপ্রধান আশ্রয় বাক্য বা মাইনর প্রেমিস, মেজর প্রেমিস দ্য ফার্স্ট, সেকেন্ড মাইনর প্রেমিস, এন্ড লাস্ট হচ্ছে কনক্লুশন বা সিদ্ধান্ত। সিদ্ধান্ত সবসময় একটি হবে। আচ্ছা, এখন এটার সাথে একটা প্রয়োজনীয় জিনিস আমি এখন বলবো। আমরা এই আর্গুমেন্টটা আরেকটু লিখে ওখানে বেশি হিজিবিজি হয়ে গেছে যে নো হিরো আর দাগটাকে, সিদ্ধান্তটাকে আলাদা করার জন্য দাগ দিলাম আমি। Therefore, some soldiers are not heroes. দেখো এখানে খেয়াল করো, এই আর্গুমেন্টটা কি কি বচন দিয়ে গঠিত? খুব সহজেই তোমরা সবাই জানো, এটা হচ্ছে ই বচন, এটা হচ্ছে ই বচন, এটা হচ্ছে আই বচন, এটা হচ্ছে ও বচন। সবাইকে একটু মিউট করে দিচ্ছি। আর ওই যাচ্ছে না, এটা
এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম অফ ক্যাটেগরিক্যাল সিলোজিজম। এটা আদর্শ আকারে নিরপেক্ষ সহানুমান। এটা সব নিয়ম মেনে এখানে সে আসছে। তাহলে কি কি বচন দিয়ে গঠিত হলো আমরা দেখলাম। ই, আই, ও। এই একটি সহানুমান যে বচন দিয়ে গঠিত হয় সেই বচনগুলো সিরিয়ালি লেখলেই সেটাকে বলা হয় মুড। ওই যুক্তির মূর্তি বলা হয় তাকে। তো সিরিয়ালি যদি লিখে আমি, প্রথমে আসছিল ই বচন, পাশাপাশি লিখতে হবে। ই, তারপরেরটা ছিল আই বচন, তারপরে সিদ্ধান্ত ছিল ও বচন। এইটা হচ্ছে এখন অনুমান, যেখানে ই আই হচ্ছে সেকেন্ড প্রেমিস আর ও হচ্ছে তার সিদ্ধান্ত। এই একটি সহানুমানকে সে কোন কোন বচন দিয়ে গঠিত সেটি পাশাপাশি সিরিয়ালি লেখাকেই বলা হয় ওই সহানুমানের মূর্তি। মুড, ওই সহানুমানের মুড। তাহলে এখন দেখো আমরা এটা জেনে গেলাম যে যদি কেউ এরকম 3টি বচন, কিন্তু বেশি হবে না, এখন 3টাই হতে হবে। তুমি এরকম যদি লেখো ও, আই, ও, এটাও কিন্তু একটা সহানুমান হবে। তখন প্রথম বচন কি হবে? ও হবে। হ্যাঁ, এই মানে কি স্ট্যাচু বলছেন স্যার? বুঝি নাই স্যার মূর্তি বলেন স্যার, এই মূর্তি স্যার স্ট্যাচু? না না না, ও স্ট্যাচু না। এটা মুড, MOOD, মুড। দেখো তোমাদের সেকশন বি তে আছে মুড। এটা স্ট্যাচু না, এটা হচ্ছে মুড। এটাকে বলা হয় যুক্তিবিদ্যার ভাষায়, এটাকে বলে মুড। তাহলে আমরা যদি এরকম লিখি ও আই ও, তাহলে ও হবে ফার্স্ট প্রেমিস, আই হবে সেকেন্ড প্রেমিস, আবার ও হবে সিদ্ধান্ত। আমরা যদি লিখি এ, ই, আই, সেক্ষেত্রে এ হবে ফার্স্ট প্রেমিস, ই হবে সেকেন্ড প্রেমিস, আই হবে সিদ্ধান্ত। এইভাবে অনেকগুলো মুড লেখা যাবে। আচ্ছা, মুডের সাথে রিলেটেড আরেকটা বিষয় আছে, সেটাকে বলা হয় ফিগার। একটা যুক্তির মূর্তি আর সংস্থান। তো আমরা একটা এরপরে আমরা শুধু এইগুলো দেখেই একটা আর্গুমেন্ট লিখে ফেলবো। অর্থাৎ ইআইও, আমি এই পুরো এই আর্গুমেন্টটা না লিখে আমি যদি এখন তোমাকে বলি যে ইআইও এটা একটা যুক্তি, তুমি এখন লেখো তো এরকম একটা যুক্তি। তুমি হয়তো লেখার চেষ্টা করবে কিভাবে? তুমি এখানে একটা ই বচন লিখবে, তোমার ইচ্ছা মতো একটা ই বচন লিখবে। তুমি লিখলে যে নো, ধরো ওই যেটা তুমি একটু আগে বলতেছিলে যে তুমি এখানে হিরোজ না দিয়ে সোলজার যদি দিতে, নো সোলজার, নো সোলজার আর কাওয়ার, ধরো আমি এরকম লিখলাম, তুমি তোমার ইচ্ছা মতো এটা লিখলা। আচ্ছা, তারপরে তোমাকে বলা হলো তুমি জানো যে সেকেন্ড আই মানে সেকেন্ড প্রেমিস, এখানে সেকেন্ড প্রেমিস ই আই ও বলতে এই তিনটি বচন দিয়ে সহানুমান লিখতে হবে। প্রথমে থাকবে ই, তুমি আই বচনের ফরম্যাট অনুযায়ী লিখে দিলে যে সাম, ধরো হিরোজ আর কাওয়ার, হ্যাঁ। তারপর তোমাকে বলা হয়েছে ও দিয়ে সিদ্ধান্ত লিখতে হবে, ঠিক আছে। ও বচনে এটা লিখলা সাম সোলজার আর হিরোজ, এরকম তুমি লিখলে। কারণ তোমার ফরম্যাট তো ঠিক আছে। এটা সাম সোলজার আর হিরোজ, এটা আই বচন, এটা আর নট হিরোজ, এটা ও বচন হয়েছে, এটা ও বচন হলো, এটা আই বচন হলো, এটা ই বচন হলো। এখন এইভাবে শুধু অগোছালো ভাবে লিখলেই কিন্তু যুক্তি হবে না। যদিও তুমিও এখানে কিন্তু ই বচন ঠিকই একটা লিখছি, আই বচন ঠিকই একটা লিখছি, ও বচনও ঠিকই একটা লিখছি আমরা, কিন্তু এটা যুক্তি নিয়ম মেনে হয় না। এটা কিন্তু হয় নাই, এখনো হয় নাই। যদিও সবগুলো কিন্তু স্ট্যান্ডার্ড ফর্ম, ক্যাটেগরিক্যাল প্রপোজিশন, এটাও স্ট্যান্ডার্ড ফর্ম, এটাও স্ট্যান্ডার্ড ফর্ম, এটাও স্ট্যান্ডার্ড ফর্ম। কিন্তু আমরা যে একটা শর্ত বলছিলাম মনে আছে, যে অর্ডারে সাজানো থাকতে হবে এবং সিদ্ধান্তের বিধেয় পদ হবে প্রধান পদ থাকবে প্রধান আশ্রয় বাক্যে। প্রধান পদ হচ্ছে হিরোজ। এই হিরোজ দেখো প্রধান আশ্রয় বাক্যে কিন্তু নাই।
এখানে এটা মেজর প্রেমিস, এই মেজর টার্ম, সোলজার মাইনর টার্ম, সিদ্ধান্তে যা থাকবে সেটা দেখেই তোমাকে নির্ধারণ করতে হবে। তাহলে সিদ্ধান্তে যেটা তুমি মেজর টার্ম বানাইছো সেটাকে অবশ্যই মেজর প্রেমিসে রাখতে হবে। তাহলে এখানে আর সিদ্ধান্ত এবং সিদ্ধান্তে যে দুটি টার্ম আছে আর বাকি যেটি নাই সেটি মিডল টার্ম। তাহলে আর মাত্র 10 মিনিট টাইম আছে, আমার এর মধ্যে শেষ করতে হবে, বুঝছো? আমি এই অ্যাপসটা কি হয়েছে কিছু বুঝলাম না, যাই হোক আমি পরে এটা ঠিক করবো। তাহলে 10 মিনিটের মধ্যে শেষ করে দিই। তাহলে দেখো আমরা শুধু বচনগুলো লিখলেই হবে না, নিয়ম মানতে হবে। অর্থাৎ যেটা মেজর টার্ম সেটা অবশ্যই মেজর প্রেমিসে রাখতে হবে। তাহলে মিডল টার্ম বা মিডল টার্ম তো দুইটা প্রেমিসের মধ্যে একবার করে থাকবে। এখানে সোলজারের জায়গা হবে কি হিরোজ। হ্যাঁ, এখন আমরা ভুলগুলো ধরতে পারতেছি। আর এখানে মাইনর টার্ম হিরোজ সোলজার, ঠিক আছে। তাহলে সোলজার এখানে আর হিরো যাবে না, এখানে তখন সোলজার হয়ে যাবে। দেখছো এখন এই নিয়ম অনুযায়ী কিন্তু মিলাই ফেললাম, আমাদের ভুলগুলো ধরা পড়ছে, ধরা পড়ে আমরা নিজেরা সংশোধন করতে পারলাম। তাহলে এই অর্ডার মেনটেন করতে হবে। আচ্ছা, এই অর্ডার মেনটেন করার আরো একটা নিয়ম, সেটা না জানলে কমপ্লিটলি একটা যুক্তি লেখা যায় না। অর্থাৎ এক মুড এবং ফিগার এই দুটা সম্মিলিত ভাবে একটি সহানুমানের স্কেলেটন, যেটা তার একটা স্ট্রাকচার তৈরি করে, একেবারে তার পুরা বডিটা তৈরি করে এই একটা সিলোজিজমের। তো মুড কিভাবে করে সেটা আমরা দেখলাম, মুড বচনগুলোকে ধারাবাহিকভাবে লিখতে সাহায্য করে। আর ফিগার বলতে একটি যুক্তির মধ্যে মধ্যপদের অবস্থান কোথায়, এই মধ্যপদ, এটা একটা যুক্তির মধ্যে, এখানে মধ্যপদ এটা। হ্যাঁ, আমরা এটাকে ডিলিট করে দিই, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। একটা যুক্তির মধ্যে মধ্যপদের অবস্থান অনুসারে তার ফিগার নির্ধারিত হয়। দেখো একটা যুক্তি, এই উপরের যুক্তির মধ্যে, এই যুক্তির মধ্যে মধ্যপদের অবস্থান ফার্স্ট প্রেমিজে আছে বিধেয় পদ হিসেবে, সেকেন্ড প্রেমিজেও বিধেয় পদ হিসেবে। এই মধ্যপদের অবস্থান চেঞ্জ হতে পারে। সেই মধ্যপদের অবস্থান অনুসারে 4 ধরনের ফিগার আছে, ফার্স্ট ফিগার, সেকেন্ড ফিগার, থার্ড ফিগার, ফোর্থ ফিগার। অর্থাৎ প্রথম সংস্থান, দ্বিতীয় সংস্থান, তৃতীয় সংস্থান, চতুর্থ সংস্থান। অর্থাৎ এই মধ্যপদ কোনো সময় এরকম হতে পারে যে, ধরো এরকম হতে পারে, আমি অন্যভাবে ঘুরাই লিখি যে নো কাওয়ার্ডস আর হিরোজ, আই বচন, সাম সোলজার্স আর কাওয়ার্ডস। অর্থাৎ দেখো মধ্যপদ ফার্স্ট প্রেমিজে উদ্দেশ্য পদ হিসেবে, সেকেন্ড প্রেমিজে বিধেয় পদ হিসেবে, এভাবেও একটা সংস্থান হতে পারে। উভয় প্রেমিজের বিধেয় পদ হিসেবে হতে পারে, আবার উভয় প্রেমিজের সাবজেক্ট টার্ম হিসেবেও হতে পারে। এখানে কাওয়ার্ড হতে পারে, তখন এখানে সোলজার চলে যাবে। আবার এই প্রেমিজের ফার্স্ট প্রেমিজের বিধেয়, সেকেন্ড প্রেমিজের উদ্দেশ্য, এভাবেও হতে পারে। তাহলে এইভাবে মোট 4 ভাবে হতে পারে। সেটাকে ফার্স্ট ফিগার, সেকেন্ড ফিগার, থার্ড ফিগার, ফোর্থ ফিগার, এই 4টা বলা হয়, 4 ধরনের। তো ফার্স্ট ফিগারের চেহারাটা হচ্ছে এরকম। তোমরা, আমি জাস্ট বলছি, তোমরা যাতে পড়ে বুঝতে পারো, নেক্সট এই সেকশনটা পড়ে বুঝতে পারবা। ফার্স্ট ফিগার হচ্ছে এরকম, উল্টা জেড কিরকম, আমি উল্টা জেডটা দিতে পারতেছি না কেন, জেডটাকে উল্টায় লিখলে কি হয়, তোমাদের বইটা দেখো, এই এরকম, এই সরি, এই অর্থাৎ এই কোণাগুলোতে মিডল টার্ম থাকবে। মিডল টার্ম থাকবে ফার্স্ট প্রেমিজের সাবজেক্ট টার্ম, সেকেন্ড প্রেমিজের প্রেডিকেট টার্ম, এসপি ধরো। আর এটা ফার্স্ট ফিগার। সেকেন্ড ফিগার হচ্ছে এরকম। অর্থাৎ দুটারই, আমরা আগের যে আর্গুমেন্টটা লিখছি সেটা সেকেন্ড ফিগার আছে, দুটারই প্রেডিকেট টার্ম হিসেবে থাকবে, দুই আশ্রয় বাক্যেই। থার্ড ফিগার হচ্ছে এই সেকেন্ডটার উল্টা, দুটারই সাবজেক্ট টার্ম হিসেবে থাকবে। মিডল টার্মের অবস্থান বলছি, কিন্তু মিডল টার্মের অবস্থান অনুসারে ফিগার নির্ধারিত হয়। ফিগার 4 ধরনের। তো আর এটা জেড এর মতো, আমরা জেড যেভাবে লিখি, এই এটা হচ্ছে ফোর্থ ফিগার, এটা হচ্ছে থার্ড ফিগার, এটা হচ্ছে ফোর্থ ফিগার।
অর্থাৎ ফার্স্ট প্রেমিজের, মেজর প্রেমিজের প্রেডিকেট টার্মে থাকবে মিডল টার্ম, আর মাইনর প্রেমিজের সাবজেক্ট টার্মে থাকবে। এটা ফোর্থ ফিগার। এই চারটি ফিগার আছে আমাদের। এই চারটি মধ্যপদের অবস্থান 4 জায়গায় হতে পারে সর্বোচ্চ। তো এই চারটি ফিগার আর মুড, এইগুলো মিলে মোট 256টি মুড তৈরি করা যায়। অর্থাৎ ধরো আমরা এর আগেরটা পাইলাম কি যুক্তি লিখলাম আমরা, ই আই ও, ওটা 2 নাম্বার ফিগারের ছিল। কিভাবে দেখো আমি দেখাই। এই যে এখানে দেখো, এটা ছিল এরকম, এই এরকম মিডল টার্ম এখানে, এখানে এই যে এই ফার্স্ট প্রেমিজের প্রেডিকেট, সেকেন্ড প্রেমিজের প্রেডিকেট, তাহলে এটা 2 নাম্বার ফিগার। তাহলে এটাকে আমরা লিখবো ই আই ও 2। এখন তুমি যে কোনো আর্গুমেন্ট লিখতে পারবা। ই আই ও 2 মানে আমরা ই প্রথম বচন, আই দ্বিতীয় বচন, ও সিদ্ধান্ত, আর 2 মানে 2 নাম্বার ফিগার। 2 নাম্বার ফিগার মানে প্রথম বচনের প্রথম আশ্রয় বাক্যের প্রেডিকেটে থাকবে, দুটারই প্রেডিকেটে থাকবে মিডল টার্ম। আর মিডল টার্ম কোনটা? প্রথমে তুমি সিদ্ধান্ত লিখে নিবে। ই আই ও দিয়ে প্রথমে তুমি ই আই ও দিয়ে আমরা প্রথমে সিদ্ধান্ত লিখবো, প্রথমে ও বচন লিখো তুমি একটা, তারপরে তুমি সব বচনকে সাজাবে। আমরা লিখলাম যে সাম এস আর নট পি। তাহলে পি এখানে মেজর টার্ম, মেজর টার্ম প্রথম প্রেমিজে থাকবে। প্রথম প্রেমিজে ছিল ই বচন, তাহলে আমরা আর এখানে তোমার মিডল টার্ম কিন্তু 2 নাম্বার ফিগার অনুসারে হতে গেলে যদি ই আই ও 2 এরকম হতে হয়, তাহলে মিডল টার্মকে এখানে রাখতে হবে। তাহলে এটাকে এখানে বসাও, নো, যদি বচন নো, পি আর মিডল টার্মকে এম ধরি, আর এখানে এস হচ্ছে আমরা মাইনর টার্ম ধরছি, তাহলে সেটা ছিল আই বচন লিখতে বলছে। সাম এস, যেহেতু মিডল টার্ম এখানেই হবে, আর ন আর এস, সাম এস আর এম, সাম এস আর এম। এই তাহলে দেখো সহজেই আমরা ই আই ও 2, ই আই ও 2 এটাকে আমরা সহজে লিখে ফেললাম। তুমি কি করবে, আগে শেষ বচনটা লিখবে সিদ্ধান্ত। সিদ্ধান্ত লেখার পরে তুমি দেখবে সেখানে তুমি মেজর টার্ম হিসেবে কাকে নিলাম, মাইনর টার্ম হিসেবে, মেজর টার্ম হিসেবে পি নিলাম, মাইনর টার্ম হিসেবে এস নিলাম। তাহলে পি যাবে প্রথম বচনে। প্রথম বচনটা কি ছিল? ই বচন। তাহলে ই বচনের এবার ফিগার দেখবা, ফিগার হচ্ছে 2। তাহলে 2 নাম্বার ফিগারে মিডল টার্ম কোথায় অবস্থান করে? দুটারই প্রেমিজ হিসেবে। যদি এখানে 2 না থাকে 3 থাকতো, তাহলে আমরা অন্যভাবে লিখতাম, কিন্তু আবার 3 থাকলে তখন আমরা মিডল টার্ম দুটাকে এখানে দিতাম, আর পি আর এস কে এখানে দিতাম। যদি এখানে 3 না থাকে 4 থাকতো, তাহলে আমরা এই জেড আকৃতি, অর্থাৎ এখানে মিডল টার্ম দিতাম, এখানে পি থাকতো, এখানে মিডল টার্ম দিতাম, এখানে এস থাকতো। এইভাবে চেঞ্জ হবে, জাস্ট এটাই। তো আমাদের যেহেতু আমাদের মানে আনএক্সপেক্টেডলি যে আমাদের এই অ্যাপসটা আজকে ডিস্টার্ব করতেছে, সময় আমাদের শেষ হয়ে যাচ্ছে, তো আমরা এখানেই আজকে ক্লাস শেষ করে দিতে হচ্ছে আমাদের, বুঝছো? তোমরা নেক্সট আমরা ক্লাস বুধবারে কি নিব? তোমরা বলো, বুধবারে কি ক্লাস এইটার উপরে মনে হয় একটু প্র্যাকটিস করার দরকার আছে না? এটা তোমরা নিজেরাও একটু প্র্যাকটিস করবা, আর কোথায় তোমরা তোমাদের সমস্যা আছে সেটা জানাইবা, তাহলে আরেকটু ভালো হবে। তোমরা নিজেরা আমাকে প্র্যাকটিস করে জানাও। বুধবারে শোনো, সময়টা তোমরা একটু নির্ধারণ করতে, দুপুরের টাইমটা একটু বাদ দিয়ে দেখো, তোমরা যদি 12টা থেকে 1টা, রাতে যেহেতু অনেক সমস্যা হচ্ছে, তাহলে আমরা 12টা থেকে 1টা করি। জি স্যার, জি স্যার, সকালের দিকে করলেই জি স্যার, ভালো হয়। জি স্যার, দিনের যে কোনো সময় সমস্যা নাই, কিন্তু রাতে সমস্যা হয়। আচ্ছা ঠিক আছে, এখন দেখি অন্যরা কি বলছে। এই যে কি বলছে জানো, তোমরা কারো আর দ্বিমত আছে কিনা বলো? না স্যার। এই তৃষ্ণা, নীতি, তারপরে অরুদ্ধ, বলো কারো কোনো দ্বিমত নাই তো? না স্যার, সমস্যা নাই। ওকে ফাইন। তাহলে শোনো, আমি যেটা বললাম তোমাদের প্রিপারেশন, এইগুলো এই অংশটা পড়তে খুব সুবিধা হবে। এখন আমি এটা বলে দেওয়াতে তোমরা এই আজকেই নতুন নতুন এগুলো একটু প্র্যাকটিস করো। দেখো আমি যে কথাগুলো বললাম এই চ্যাপ্টারে পুরো এই কথাগুলোই লেখা, আর এর বাইরের কোনো একটা কথাও লেখা নেই। সাপোর্টিং বই হিসেবে যে কোনো বাংলা বই ফলো করতে পারবে, যে কোনো বই, এর 2 রকম কথা কোনো বইতে পাবে না।
সব একই কথা, ম্যাথমেটিক্সের মতোই। তো আজকে শেষ করে দিই, হ্যাঁ? ওকে, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। হ্যাঁ, আল্লাহ হাফেজ।